ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকের আমরা পড়ব আলোর ব্যতিচার বা আলোর ইন্টারফারেন্সের সম্বন্ধে। মূল টপিকে যাওয়ার আগে আমরা তরঙ্গমুখ বা ওয়েভফ্রন্ট সম্বন্ধে একটু ধারণা করে নেব। ওয়েভফ্রন্ট কাকে বলে? দেখো, একটা উৎস থেকে যখন আলো উৎপন্ন হয় তখন সে চতুর্দিকে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সমদশা সম্পন্ন যে কণাগুলো আছে তাদের সঞ্চার পথকে বলা হয় ওয়েভফ্রন্ট। অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি যে সমদশা সম্পন্ন কণাগুলো একটা নির্দিষ্ট মুহূর্তে যে তলের ওপর অবস্থান করে তাকে আমরা বলবো তরঙ্গমুখ বা ওয়েভফ্রন্ট। এই ওয়েভফ্রন্ট বিশেষ কয়েক ধরনের হতে পারে। দেখো, এই ছবিটা সবুজ রঙের যে ছবিটা রয়েছে, যখন আলোক উৎস বিন্দু আকৃতির হয় তখন ওয়েভফ্রন্ট হয় স্ফেরিক্যাল। যখন সরল রৈখিক আলোক উৎস থেকে আলো উৎপন্ন হয় তখন সিলিন্ড্রিক্যাল ওয়েভফ্রন্ট সৃষ্টি হয়। এবং যখন অসীম দূরত্ব থেকে আলো আসে, অর্থাৎ যখন আলোক রশ্মিগুলোকে আমরা সমান্তরাল বলে ধরে নিই, তখন আমরা সমতলীয় ওয়েভফ্রন্টকে পাই। ওয়েভফ্রন্টের কতগুলো প্রপার্টি আছে, যেমন ওয়েভফ্রন্টের যে কোনো বিন্দুতে, দেখো এই নিচের ছবিটা, যে কোনো বিন্দুতে আমি যদি একটা অভিলম্ব আঁকি তাহলে ওই অভিলম্বটার দিক হচ্ছে তরঙ্গমুখের বা ওয়েভফ্রন্টের বেগের দিক। অর্থাৎ অভিলম্বের দিকটাই ওই ওয়েভফ্রন্টের বেগকে সূচিত করে। আর ওয়েভফ্রন্টের যা বেগ সেটাই হচ্ছে সেই ওয়েভের বেগ। আমরা তরঙ্গ বেগ বলতে সেই ভি পড়েছিলাম না, ভি ইজিক্যাল টু নিউ ল্যামডা। সেই ভিটা তরঙ্গ বেগ যেটাকে পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তরঙ্গমুখ বা ওয়েভফ্রন্টের বেগ। আর দুটো একটা তরঙ্গমুখের সেই তরঙ্গমুখটা বা ওয়েভফ্রন্টটা যেমনই হোক না কেন, পরপর দুখানা ওয়েভফ্রন্ট যারা কিনা সমদশা সম্পন্ন, অর্থাৎ এমন দুটো ওয়েভফ্রন্ট যার মধ্যে অবস্থিত প্রত্যেকটা কণার একই ফেজে রয়েছে, তাদের মাঝখানের দূরত্বটাকেই আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বলে ধরে নিই। এইবারে একটা মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ কিভাবে বিস্তার লাভ করে সেইটা ওয়েভফ্রন্ট দিয়ে ব্যাখ্যা করেছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী হাইগেন্স। তাই হাইগেন্স প্রিন্সিপাল অফ ওয়েভ প্রোপাগেশনে বলছেন যে একটা উৎস থেকে যখন আলোকগুলো তৈরি হলো সেটা তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়লো। ধরা যাক সেটা একটা হোমোজেনাস মাধ্যম, সমসত্ব মাধ্যম। এইবারে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সমান দশা সম্পন্ন বা সমান ফেজে থাকা যে কণাগুলো তারা তো একটা ওয়েভফ্রন্টের ওপরে গিয়ে অবস্থান করলো। এই বিন্দুগুলো প্রত্যেকে এইবারে নিজেরা এক একটা গৌণ উৎস হিসেবে আচরণ করে আবার সেইখান থেকে আলো নির্গত করতে থাকে। অর্থাৎ ওয়েভফ্রন্টের ওপর অবস্থিত প্রত্যেকটা কণা নিজেরা এক একটা করে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে এবং তারা ওয়েভলেট আবার সেখান থেকে নির্গত করতে থাকে। এখন এই যে তরঙ্গ মুখের ওপর অবস্থিত প্রত্যেকে সেম ফেজে রয়েছে, এদের প্রত্যেকের ভেলোসিটি তো ধরা যাক আলোক তরঙ্গ, আলোর ভেলোসিটির সঙ্গে সমান, অর্থাৎ সি। টি সময় পরে এরা প্রত্যেকেই কিন্তু সিটি দূরত্ব এগিয়ে যাবে। অর্থাৎ তারা এখনও তাদের লোকাসটা, তাদের সঞ্চার পথটা যে আকৃতির ছিল, টি সময় পরে যেহেতু তারা প্রত্যেকে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, এরা প্রত্যেকেই কিন্তু একই সঞ্চার পথ বিশিষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি ধরে নিতে পারি যে টি সময় পরে পুরো ওয়েভফ্রন্টটা সামনের দিকে এগিয়ে গেল সিটি দূরত্ব। অর্থাৎ মাধ্যমের মধ্যে দিয়ে ওয়েভফ্রন্টটা এগিয়ে যায়, আমরা বলি ওয়েভ এগোচ্ছে। অর্থাৎ তরঙ্গের এগোনো আসলে তরঙ্গ মুখের এগোনো। তরঙ্গ যখন সামনের দিকে বিস্তার লাভ করে, এখানে প্রমাণ করে দেখানো যায় যে তরঙ্গ মুখের শুধুমাত্র সামনের দিকেই গতি রয়েছে, পেছন দিকে কোনো গতি নেই। এটা
প্রমাণ করা যায় যে এই যে সেকেন্ডারি ওয়েভলেটগুলো তৈরি হচ্ছে তাদের অ্যাম্প্লিটিউড হচ্ছে 1/2 × 1 + cos থিটার সঙ্গে সমানুপাতিক হয়। এখন ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টের জন্য, পেছনের দিকে ওয়েভ ফ্রন্টের জন্য থিটার মানটা হবে 180 ডিগ্রি এবং সেক্ষেত্রে পুরো অ্যাম্প্লিটিউডটা হয়ে যাবে 0, অর্থাৎ ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টের কোনো অস্তিত্বই নেই। ওয়েভ ফ্রন্ট শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে যায় এবং এই কারণেই তোমাদের ছোট থেকে শেখানো হয়েছে আলোর আঁকায় অ্যারো মাস্ট, আলোক রশ্মিতে অ্যারো মাস্ট, কারণ ওয়েভ ফ্রন্টের কেবলমাত্র ফরওয়ার্ড প্রোপাগেশন রয়েছে, কোনো ব্যাকওয়ার্ড প্রোপাগেশন থাকে না। তাহলে এই গেল হাইগেন্স প্রিন্সিপাল অফ ওয়েভ প্রোপাগেশন। হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে আমরা আলোর প্রতিফলনের সূত্রকে প্রমাণ করতে পারি। দেখো, হাইগেন্স প্রিন্সিপাল কিন্তু হচ্ছে অল অ্যাবাউট ওয়েভ ফ্রন্ট। এখানে যে ছবিটা রয়েছে, দুটো আলোক রশ্মি এমএন তলে এসে আপতিত হয়েছে আই অ্যাঙ্গেলে। এ থেকে বি পর্যন্ত আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এবিটা হবে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এবি একটা তল, এবি তলটা হবে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, যে কিনা আই অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। এখন বি থেকে সি অবধি যেতে ওয়েভ ফ্রন্টের কিছুটা সময় লেগেছে, তো সেই বিসি দূরত্বকে আমি যদি ব্যাসার্ধ করে এ বিন্দুকে কেন্দ্র করে একটা স্ফিয়ারের বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে CA1 হবে এই স্ফিয়ারের ওপর ট্যানজেন্ট প্লেন, অর্থাৎ CA1 হবে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, মানে প্রতিফলিত তরঙ্গমুখ। অর্থাৎ এখানে কিন্তু AA1 আর BC এই দুটো ভ্যালু সমান হয়ে গেল। এইবারে দেখো, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা A1AC আর একটা ABC। এই দুটো ত্রিভুজের মধ্যে AA1 আর BC তো সমান, এসিটা হচ্ছে কমন। এটা দেখো, আমরা পুরো জ্যামিতির নিয়মে প্রমাণ করছি, কিন্তু এসি হচ্ছে সাধারণ বাহু এবং বিটা একটা অ্যাঙ্গেল বি, যেটা মানে বি কোণ যেটা, সেটাও 90 ডিগ্রি, আবার A1 কোণটাও 90 ডিগ্রি, কারণ CA1 হচ্ছে একটা ট্যানজেন্ট। তাহলে A1 আর বি এই অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে বাহু বাহু কোণ এই সত্ত্বে আমরা দেখতে পেলাম A1AC আর ABC এই দুটো সর্বসম হয়ে গেল। তাহলে এরা সর্বসম হলে কি হয়, এদের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সমান হয়ে গেল। প্রতিফলনের সূত্র প্রমাণ হয়ে গেল। এছাড়াও আমরা কি দেখতে পেলাম, যে এবি ওয়েভ ফ্রন্ট মানে আপতিত তরঙ্গমুখ, সিএ ওয়েভ ফ্রন্ট অর্থাৎ প্রতিফলিত তরঙ্গমুখ, এবং যে অবিলম্বগুলো আছে তারা প্রত্যেকে একই তলে অবস্থান করছে। অর্থাৎ হাইগেন্স প্রিন্সিপাল অফ ওয়েভ প্রোপাগেশন অর্থাৎ ওয়েভ ফ্রন্টের কনসেপ্ট দিয়ে আমরা আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করতে সক্ষম হলাম। এইভাবে আমরা আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ করতে পারব। এইবারে আমরা টপিকে চলে আসি, আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। দেখো, আলোর ব্যতিচার ব্যাপারটা তখনই ঘটে যখন দুটো আলোক তরঙ্গ একজন আরেকজনের ওপর উপরিপাতিত হয়, দুটো তরঙ্গ যখন সুপার ইম্পোজড হয়। এই উপরিপাতনের ফিচার হচ্ছে, যে কোনো মুহূর্তে যে দুটো তরঙ্গ দুখানা তরঙ্গ যে পয়েন্টে গিয়ে উপরিপাতিত হয়েছে, সেই পয়েন্টের লব্ধি ডিসপ্লেসমেন্ট, লব্ধি সরণ, ওই যে তরঙ্গগুলো আপতিত হয়েছে ওই প্রত্যেকটা তরঙ্গের আলাদা আলাদা করে সরণগুলোর বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হয়। এবং ওই যে পয়েন্টের মধ্যে যে পয়েন্টটা, যে লব্ধি পয়েন্ট পাওয়া গেল, লব্ধি তরঙ্গ পাওয়া গেল, সেই লব্ধি তরঙ্গের অ্যাম্প্লিটিউড ওই প্রত্যেকটা তরঙ্গের অ্যাম্প্লিটিউডের বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হয়। এখন যে দুটো তরঙ্গ উপরিপাতিত হবে তারা যদি সর্বসম হয়, অর্থাৎ তাদের যদি বিস্তার, কম্পাঙ্ক এগুলো সব সমান থাকে, দুটো একদম আইডেন্টিক্যাল দুটো ওয়েভ যদি উপরিপাতিত হয়, তাহলে দেখা যায় যে উপরিপাতনের জায়গায়
কোনো কোনো জায়গায় তীব্রতা ভীষণ বেশি হয়ে যায় আর তীব্রতা কোনো কোনো জায়গায় ভীষণ কমে যায়। এই ঘটনাটাকেই বলা হয় আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স, স্থায়ী ব্যতিচার বা সাস্টেইনড ইন্টারফারেন্স ঘটার জন্য আমার কন্ডিশন হচ্ছে আলোক দুটোকে, যে আলোক তরঙ্গ দুটো আপতিত হচ্ছে, সুপার ইম্পোজড হচ্ছে, সে আলোক তরঙ্গ দুটোকে একদম সর্বসম হতে হবে, অর্থাৎ তাদের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি সব কিছু সমান হতে হবে। এবং এটা একমাত্র সম্ভব হবে যদি তরঙ্গ দুটো কোহেরেন্ট সোর্স থেকে উৎপত্তি হয়, অর্থাৎ সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস মানে কি? যে দুখানা উৎস থেকে উৎপন্ন আলোকরশ্মিগুলোর দশা পার্থক্য সব সময় সমান থাকবে, সেই দুটো উৎসকে বলা হয় সুসঙ্গত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্স। এই কোহেরেন্ট সোর্স অনেক রকমভাবে ব্যবহার করা যায়, আমরা তার একটা একটু পরেই আলোচনা করব কিভাবে হয়। তো এই কোহেরেন্ট সোর্স থেকে যদি আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে তবেই দেখা যায় যে সেটা স্থায়ী ব্যতিচার বলে গণ্য হয়। এখন দেখো, এখানে এই যে বললাম সুসঙ্গত উৎস বিভিন্নভাবে তৈরি করা যায়। ওপরের ছবিটাতে একটা আলোক উৎস রয়েছে। এই আলোক উৎসের সামনে একটা ওপেক কোনো বস্তু, অস্বচ্ছ বস্তু রাখা আছে, যার যেখানে দুটো ছিদ্র করা আছে এমনভাবে যে উৎস থেকে ওই ছিদ্র দুটোকে কানেক্ট করলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়। অর্থাৎ উৎস থেকে ছিদ্র দুটোর দূরত্ব একদম সমান। তাহলে ওই ছিদ্র দুটো, উৎস থেকে আলো সেই ছিদ্রে প্রবেশ করার পর তারা যেহেতু গৌণ উৎস হিসেবে আচরণ করে, অর্থাৎ এই ছিদ্র দুটো কিন্তু এইখানে কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে। অর্থাৎ এই দুটো ছিদ্র থেকে যখনই আমরা কোনো আলোক রশ্মি পাচ্ছি তারা সর্বসম হয় এবং তাদের ফেজ ডিফারেন্স অলওয়েজ সেম থাকে। এরা হচ্ছে কোহেরেন্ট সোর্স। এরা যদি পর্দার ও বিন্দুতে গিয়ে মিলিত হয় তাহলে তারা একই ডিস্টেন্স কিন্তু কভার করবে, কারণ ওই স্লিট দুটো, ওই ছিদ্র দুটো এবং ও বিন্দুকেও কানেক্ট করলে কিন্তু তাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ একই পথ তারা অতিক্রম করে। কিন্তু ও বিন্দুতে তো সবসময় গিয়ে মিলিত হবে না, তারা যদি পি বিন্দুতে গিয়ে মিলিত হয় তাহলে কিন্তু দুটো ছিদ্র থেকে নির্গত হওয়া আলোক তরঙ্গ, দুটো আলোক তরঙ্গ আলাদা আলাদা পথ অতিক্রম করে, একজন আরেকজনের থেকে কিছুটা হলেও বেশি পথ অতিক্রম করে। এই যে পথ পার্থক্য, এটাকে আমরা বলি পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স। এখন এই যে ও বিন্দুতে গিয়ে আলোক রশ্মি দুটো মিলিত হচ্ছে, এই ও বিন্দুতে গিয়ে তো তারা সবসময় দেখা যাচ্ছে সমদশায় আপতিত হবে। সমদশায় যখন আপতিত হয় তখন তাদের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হয়ে যায়, অর্থাৎ তীব্রতা ম্যাক্সিমাম হয়ে যায়। এটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। আর যখন কোনো জায়গায় দুটো তরঙ্গ বিপরীত দশায় উপরিপাতিত হয় তখন তাদের অ্যামপ্লিটিউড জিরো হয়ে যায়, অর্থাৎ সেখানকার ইন্টেন্সিটিও কিন্তু জিরো হয়ে যায়, কমে যায়। এইটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হয় λ/2, অর্থাৎ হাফ তরঙ্গ দৈর্ঘ্য, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক। এবং ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য সবসময় কী হয় বলো তো? পাথ ডিফারেন্স ইন্টু 2π/λ। ল্যামডা কিন্তু অবশ্যই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য, যে দুটো তরঙ্গ তাদের তো সেম তরঙ্গ দৈর্ঘ্য আছে, দুজনেরই ল্যামডা। তাহলে ফেজ ডিফারেন্স সেখানে হতে হবে 2n+1 × π। এইভাবে যদি তারা সেখানে গিয়ে মিলিত হয় তাহলে তারা বিপরীত দশায় মিলিত হয়ে গিয়ে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি করে। এবং পথ পার্থক্য যদি হয় λ/2 এর জোড় গুণিতক, তাহলে ফেজ ডিফারেন্সটা হয়ে যায় 2nπ। এবং সেক্ষেত্রে এরা সমদশায় আপতিত হয়ে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম করে দেয় এবং সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হয়, গঠনমূলক ব্যতিচার, আর ওটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। দেখো এই নিচে যে ছবিটা রয়েছে এখানে ব্লু আর গ্রিন এই দুটো ওয়েভ
সুপার ইম্পোজড হয়েছে এবং তাতে রেজাল্ট্যান্ট ওয়েভ হচ্ছে পিঙ্ক। প্রথম ছবিটায় ব্লু আর গ্রিন এরা সমস্ত সমদশায় আপতিত হয়েছে, সেটা প্লাস অ্যাম্প্লিটিউড বা মাইনাস অ্যাম্প্লিটিউড যেদিকেই হোক না কেন সবসময় সমদশায়। তাই জন্য প্রত্যেকটা জায়গাতে পিঙ্ক যে রেজাল্ট্যান্ট তরঙ্গ তারও কিন্তু অ্যাম্প্লিটিউড বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইন্টেন্সিটি বৃদ্ধি পেয়েছে, কারণ ইন্টেন্সিটি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্প্লিটিউড স্কোয়ার, তাই ইন্টেন্সিটিও বৃদ্ধি পেয়েছে। আর নিচের ছবিটাতে কি রয়েছে, ব্লু আর গ্রিন প্রত্যেকটা জায়গায় দেখো গিয়ে বিপরীত দশা আপতিত হয়েছে, একজন যদি প্লাস অ্যাম্প্লিটিউড হয় আর একজন মাইনাস অ্যাম্প্লিটিউড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পিঙ্ক যে রেজাল্ট্যান্ট ওয়েভ তার কিন্তু ইন্টেন্সিটি 0 হয়ে গেছে, কারণ অ্যাম্প্লিটিউডটা 0 হয়ে গেছে। এটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আশা করি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ব্যতিচার ঘটছে সেটা সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তিনি কি করেছিলেন, তিনি মোনোক্রোম্যাটিক লাইট ইউজ করেছিলেন, অর্থাৎ একবর্ণী আলো। সেগুলোকে প্যারালাল আলো, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে অসীম দূর থেকে আসা, বা সেটা যদি পরীক্ষাগারের ব্যবস্থা থাকে লেন্সের মাধ্যমে ফোকাস থেকে নির্গত করে প্যারালাল বানিয়ে, যাই হোক না কেন তিনি দুটো স্লিটের মাধ্যমে নির্গত করেছিলেন। অর্থাৎ এখানেও আগের ওই ছবিটার মতন, আগের পেজের ছবিটার মতন ওই স্লিট দুটো সুসংগত দুটো উৎস, অর্থাৎ কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করছে। এখান থেকে বেরোনোর পর যখন তিনি একটা পর্দায় সেগুলোকে আপতিত করেছিলেন, তখন দেখা গেছিল সেখানে পর্যায়ক্রমে একটা করে ব্রাইট ব্যান্ড, একটা করে ডার্ক ব্যান্ড, এইরমভাবে স্পেকট্রাম তৈরি হয়েছিল। এটাকে বলা হয় ব্যতিচার ঝালর বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। প্যাটার্ন তৈরি হয়েছিল ওরকমভাবে, ঠিক মাঝখানে তৈরি হয়েছিল একটা ব্রাইট স্পট, আর তার দুদিকে একটা করে ডার্ক স্পট, একটা করে ব্রাইট স্পট, অর্থাৎ কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এই প্যাটার্নে চলেছিল। আর যে কোনো দুটো ব্রাইট ব্যান্ড বা যে কোনো দুটো ডার্ক ব্যান্ড তাদের মাঝের যে দূরত্ব সেইটাকে বলা হয় ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ বা ব্যান্ড উইথ। এই ব্যান্ড উইথটা আমরা দেখে নিই এবারে কীভাবে ক্যালকুলেট করব। দেখো আবার সেই দুটো স্লিট রয়েছে, এই দুটো স্লিটের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে স্মল ডি, আর এই স্লিট এবং স্ক্রিন এদের মাঝখানে ডিস্টেন্সটা ধরে নেওয়া হয়েছে ক্যাপিটাল ডি। এই স্লিট থেকে বেরিয়ে যদি মিড পয়েন্ট সেখানে যদি ওরা মিলিত হয়, ওই ডটেড লাইনটা যেখানে গেছে এই মাঝখানে অক্ষটা, সেখানে যদি মিলিত হয় তাহলে তারা সমদশায় আপতিত হবে এবং সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, অর্থাৎ সেখানে একটা ব্রাইট একদম ফ্রিঞ্জ তৈরি হবে। এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। কিন্তু ওর দুপাশে তারা যখন যাবে তখন, কারণ এই সেন্ট্রাল ফ্রিঞ্জ কেন তৈরি হবে ব্রাইট, কারণ ওখানে কোনো ওদের মধ্যে পাথ ডিফারেন্স থাকবে না, তাই জন্য তার দুদিকে যখনই যে পজিশানেই মিট করুক না কেন সেখানে কিছু হলেও পাথ ডিফারেন্স থাকবে। এই পাথ ডিফারেন্সের ভ্যালুটা হয় এক্স ডি বাই ডি, অর্থাৎ স্মল ডি তো আমরা জানলাম, ক্যাপিটাল ডি জানলাম, এক্সটা কি, এক্স হচ্ছে ওই সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত দূরে সে মিট করছে সেই দূরত্বটা। দেখো এখানে ওই পি বিন্দুটার দূরত্বটা দেওয়া রয়েছে এক্স, তাহলে এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি এটা হচ্ছে ওর সবসময় পাথ ডিফারেন্স হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু এন ল্যামডা, সেটা হচ্ছে এনএথ ব্রাইট ফ্রিঞ্জ কত দূরে আছে ও পয়েন্ট থেকে তার একটা ইকুয়েশন, এবং এনএথ ডার্ক ফ্রিঞ্জ কোথায় আছে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি 2n-1 ইন্টু ল্যামডা বাই 2, সেটা হচ্ছে ও থেকে মানে মিড পয়েন্ট থেকে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত দূরে এনএথ এন নাম্বারের ডার্ক ফ্রিঞ্জটা আছে, কারণ ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে সবসময় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে তৈরি হয় আর ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয় সবসময় কনস্ট্রাকটিভের জন্য। এইবারে তাহলে n+1 মানে n প্লাস ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ আর nth ডার্ক ফ্রিঞ্জ, তাদের মাঝখানে ডিস্টেন্সটাও যেমন ব্যান্ডউইথ হবে, আবার n প্লাস ফার্স্ট
ব্রাইট ফ্রিঞ্জ আর nth ব্রাইট ফ্রিঞ্জ, তাদের মাঝখানে ডিস্টেন্সটাও একটা ব্যান্ডউইথ হবে। আমি যে কোনো উপায় বের করে নিতে পারি। আমি এখানে ব্রাইট ফ্রিঞ্জ ধরে ব্যবহার করেছি, মানে n+1তম ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব মাইনাস nতম ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব করে দেখতে পেলাম ব্যান্ডউইথ বিটা, সেটা বেরোলো D বাই d ইন্টু ল্যামডা। অর্থাৎ এখানে কত নম্বর মানে এর ওপর নির্ভর করে না ব্যান্ডউইথটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কত দূরে সেটা মিলিত হচ্ছে তার ওপর কিন্তু নির্ভর করে না। এবারে ইয়াংস এক্সপেরিমেন্টের ওপর একটা প্রশ্ন। In Young's experiment, the distance between the two images of the sources is 0.6 millimeter। তার মানে কিন্তু স্মল ডির ভ্যালু বলে দিয়েছে। and the distance between the source and the screen is 1.5 meters। অর্থাৎ উৎস এবং পর্দার দূরত্ব বলে দিয়েছে, মানে D বলে দিয়েছে। Given that the overall separation between 20 fringes on the screen is 3 cm, বলছে পর্দার ওপর বলে দেওয়া হয়েছে 20খানা ফ্রিঞ্জের টোটাল ডিস্টেন্সটা, মানে 20খানা ফ্রিঞ্জে তৈরি হয়েছে তার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটারের মধ্যে 20খানা ফ্রিঞ্জ তৈরি হয়েছে। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। তাহলে আমি প্রথমেই ফ্রিঞ্জ উইথ বার করে নেব। ফ্রিঞ্জ উইথটা হচ্ছে 3/20, 20টার জন্য তো 3 সেন্টিমিটার, তাহলে এক একটার জন্য 3/20। তাহলে আর কি, আর সবই পেয়ে গেছি আমি। এক্স জানি, ডি জানি, স্মল ডি জানি, ক্যাপিটাল জি জানি, সেখানে ল্যামডার ভ্যালু পেয়ে যাব। সেখানে বসিয়ে ল্যামডার ভ্যালু বেরোলো 6000 অ্যাংস্ট্রম। আরও একটা প্রশ্ন আছে। when two waves of same amplitude act constructively, বলছে যখন দুটো তরঙ্গ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর্থাৎ গঠনমূলক ব্যতিচার ঘটায়, এখানে দা কথাটা এক্সট্রা পড়ে গেছে, হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি। তখন যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটাচ্ছে সেই মুহূর্তে ইন্টেন্সিটির পরিমাণ কত, তীব্রতার পরিমাণ কত। দেখো তীব্রতা একটু আগেই বললাম, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। এবারে যখন দুটো তরঙ্গই গ্রাফের পজিটিভ দিকে ইন্টারফেয়ার করছে, অর্থাৎ দুজনেরই অ্যামপ্লিটিউড হচ্ছে +a, তাহলে টোটাল অ্যামপ্লিটিউড হচ্ছে +2a। এটাই তো উপরিপাতনের নীতি, +2a। অর্থাৎ সেখানে আই হচ্ছে সমানুপাতিক কার সাথে, 4a² সাথে। যখন দুটো তরঙ্গই -a গিয়ে আপতিত হচ্ছে, তখন দুজনেরই অ্যামপ্লিটিউড -a এবং -a, অর্থাৎ মিলিত লব্ধির অ্যামপ্লিটিউড হচ্ছে -2a। সেখানেও কিন্তু I is proportional to +4a²। অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স সেটা গ্রাফের পজিটিভ সাইডেই হোক বা গ্রাফের নেগেটিভ সাইডেই হোক না কেন, যেখানেই পারি মিলিত হোক না কেন, ইন্টেন্সিটি সবসময় 4 টাইমস হয়ে যাবে। ইন্টেন্সিটি সবসময় 4 গুণ বৃদ্ধি পাবে। তাই জন্য তো ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাওয়া যায়। তাহলে আজকের আমরা যে আলোচনাগুলো করলাম, প্রথমে আমরা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে নিলাম ওয়েভফ্রন্ট সম্বন্ধে, হাইগেন্স প্রিন্সিপাল অফ ওয়েভ প্রোপাগেশন সম্বন্ধে, এবং তরঙ্গের উপরিপাতন ও ব্যতিচার সম্বন্ধে। ব্যতিচারের মধ্যে আবার কী পড়লাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। নেক্সট ক্লাসে আমরা আলোর অন্য আর একটা ফেনোমেনন, অন্য আর একটা ফিচার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।